আমাদের দেশি সংবাদপত্রগুলা সেই আল জাজিরা রয়টার্সের নিউজে যা নাই লেখছে যে রয়টার্স এবং আল জাজিরা থেকে আমরা অনুবাদ করতেছি, কিন্তু সেইখানে ওনারা কনফার্ম করে দিয়েছেন রয়টার্স আল জাজিরা নাকি বলছে বাংলাদেশ আছে। বিশ্ব এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরাক আর সিরিয়া এটা কিন্তু একটা দেশ ছিল। সব ধর্মেই তো বাটপার টাইপের লোকজন থাকে, সব জাতিতে। জি জি জি, মানে পুরো সৌদি আরবটাই তাদের রেঞ্জের আওতায়। তো সৌদি যুবরাজ কিন্তু এখন তার নখরগুলা বের করতেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। খবর সংযোগ টক শো দেশ এবং দেশের বাইরে দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আপনার অনুমতি নিয়ে আমাদের যারা দর্শক তাদের কিছু কমেন্ট পড়ে আসি, তারপর আমরা সুপ্রিয় দর্শক, আপনারা প্রচুর কমেন্টস করছেন, এভাবে আপনারা প্রচুর শেয়ারও করেন। প্রথমে যারা ইউটিউবে আমাদেরকে কমেন্ট করেছেন তাদের আমি কমেন্টটা পড়ছি। আব্দুল সালাম, উনি ওমান মাস্কাট থেকে দেখছেন, খুব সুন্দর জায়গা, আমার এখনো যাওয়া হয়নি। আপনি কি গিয়েছেন ওমান? এখনো যাওয়া হয়নি। সমুদ্র বন্দর তীরবর্তী দেশটা, এবং বেশি বড় না কিন্তু খুব সুন্দর, শুনেছি যে প্রাকৃতিক সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর জায়গায় রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। মাসুদ লিখছেন, আতিক ভাই আপনার আলোচনা চমৎকার, আলোচনা আরো বড় করুন, আধা ঘন্টা সময় নিয়ে আলোচনা করুন। নরসিংদী জেলা থেকে আমরা আধা ঘন্টা না, আমরা 1 ঘন্টা করবো। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, আমাদের যদি ভিউ আরো বেশি হয় আগের মতো, অবশ্যই এটা আপনাদের হাতে, আপনার নরসিংদীবাসীদের হাতে। এমডি আলম লিখছেন, সুন্দর প্রাণ বন্ধু আলোচনা, ধন্যবাদ আপনাকে। জুয়েল লিখছেন, সুন্দর আলোচনা, আপনাকে ধন্যবাদ। ইন্দ্রজিৎ লিখছেন, নাইস, থ্যাংক ইউ ব্রাদার। আর স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড একটা আইডি থেকে লিখছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এখন যারা ফেসবুকে আমাদের অগণিত বন্ধু, দর্শক, ভিউয়ার্স, শ্রোতা যারা রয়েছেন তাদের কিছু কমেন্ট পড়ছি। এমডি মনির, বাংলাদেশের কি খবর? বাংলাদেশের খবর এখনো পর্যন্ত ভালো, জ্বালানি সংকট কিছুদিন পরে আসলে বোঝা যাবে, এমনি গ্যাস সংকটে আমরা ভুগছি, দেখা যাক কি হয়। রতন মোল্লা লিখছেন, সৌদির কপালে শনি আছে, নবী রসুলের দেশ সৌদি আরব, কিন্তু বাদশারা ব্যভিচার এবং নিজেদের ক্ষমতা ধরে রাখতে এই অপকৌশল বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1985 সালের মাঝামাঝি সময়। উনি সৌদি আরবের আসল কথাটা, গণতন্ত্র তো নাই, রাজতন্ত্র টিকে থাকার জন্য মার্কিন ঘাঁটি দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর বিচক্ষণ কমেন্ট করেছেন। মুজাফর আহমেদ লিখছেন, জোটবদ্ধ হওয়ার আগে সৌদিকে বলে দেওয়া উচিত সৌদির মাটি থেকে আমেরিকার সকল ঘাঁটি তুলে দিতে হবে, কারণ মুসলিম জোটে ইহুদি থাকতে পারে না। উনি ওই যে 14টা দেশ মিলে যে একটা হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য যে একটা জোট, বাবাল মান্দে, ওখানে আমার বাংলাদেশও আছে, স্বাক্ষর করেছে। আচ্ছা, নুরুদ্দিন মিয়া লিখছেন, ইরান দেখবে সব কথার পাশে লাল করবে, সাথে বাংলাদেশ কেন প্যালেস্টাইন হয়েছে কিছু। উনি আসলে ইংরেজি বাংলা লিখছে, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে হয় ইংরেজিতে পুরো, নাহলে বাংলায় লিখবেন, তারপরেও আপনাকে ধন্যবাদ। পিয়াল রহমান লিখছেন, গুড মর্নিং ব্রো, উনি দেশের বাইরে থেকে দেখেন, এই কারণে ধন্যবাদ আপনাকে। এমডি আব্দুল রব লিখছেন, অসংখ্য ধন্যবাদ। এবার আতিক ভাই এমন কিছু বলেন যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি দর্শকদের, খুব সুন্দর করে। না, ধন্যবাদ জানানোর তো কিছু নাই, বিশ্ব এখন যুদ্ধের দ্বারপ্রান্তে, এবং যুদ্ধ তো হচ্ছে এখন কালে, ছড়িয়ে যাচ্ছে, এটাই ভয়। এই যে সৌদি আরবের নেতৃত্বে যে জোট হয়েছে, এটা আরো যাক। আমরা আমাদের এই স্থানীয় এলাকা দিয়ে আজকে শুরু করি, পাকিস্তান দিয়ে। একটা খবর এসেছে যে পাকিস্তানের কোয়েটা সীমান্তবর্তী 2টি সীমান্ত চৌকি বালুচ যে প্রতিরোধ বাহিনী তারা দখল করে নিয়েছে, এবং সেখানে 16 পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তো এইটা হলো একটা খবর। এখন পাক কর্তৃপক্ষ কিভাবে এগুলো আগাবে সেটা একটা। আর এখন আপনারা জানেন যে আরবাইন 3 তারিখে, আজকে 1 তারিখ। তো ইরাকের পথে পথে এখন মানুষের ঢল সারা পৃথিবী থেকে, এবং ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে, ইরানের বিভিন্ন মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ইরাকের রাস্তায় রাস্তায় এখন মানুষ খাবার বিলাচ্ছে সওয়াবের আশায়, এবং সবাইকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় সেবা কেন্দ্র, কারণ মানুষ খালি জুতা পায়ে হাঁটে না কিন্তু কেউ। কারবালা শহরের আগে থেকেই সবাই জুতা খুলে ফেলে খালি পায়ে হেঁটে, এটা একটা পবিত্রতার বিষয়। এবং ঢাকায়ও আপনি আমাদের বাংলাদেশে অনেক আরবাইনের অনুষ্ঠান হচ্ছে, সেইখানেও জুতা খুলে, মানে একটা শোক। তারপরে মহিলা পুরুষ সবাই যে কারবালার মাটি গালে মেখে, কাদা মেখে, মানে একটা শোকের যে শোকার্ততা, এটা বাংলাদেশে এইটা সবচেয়ে
মানে আনুষ্ঠানিকভাবে হয় কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায়। আচ্ছা। এই মুহূর্তে চারদিকে পানি এবং এই 8টা গ্রাম পানির মাঝে জাগ্রত। তো সেইখানে ওই যারা লঞ্চে যায় ভৈরব থেকে বা অন্য কোথাও থেকে, ওই লঞ্চে ওঠার আগেই মানুষ জুতা খুলে ফেলে, আচ্ছা আচ্ছা। খালি পায়ে গিয়ে ওখানে নামে। এবং ওই কিশোরগঞ্জের অষ্টগ্রামের মানুষ এই যে গত 40 দিন তারা কোনো আমিষজাত খাবার খায় না। এবং একই ধরনের আমাদের আরো 2টা এলাকায় আছে। একটা হলো ময়মনসিংহে, মানিকগঞ্জে গড়পাড়া পীর সাহেব, ওনাদের ওইদিকে একটা বিশাল অনুষ্ঠান হয়, এখানেও লাখ লাখ মানুষ আসে। আরেকটা হলো সিলেটের কৃত্রিম পাশা এলাকায়, সেইখানেও মানুষের এই আহলে বাইতের প্রতি যে ইমাম হোসেনের প্রতি মহব্বত, এই নিয়ে তারা অনুষ্ঠান করেন। তো এটা গেল। তো এরপরে ইরাকের যে অন্য অবস্থা, এখন এই যে ইরাকের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি জোট যে হঠাৎ করেই হামলা করে গেল, ইরাকের প্রধানমন্ত্রী এই প্রতিক্রিয়ায় তার সফর বাতিল করেছেন এবং তিনি খুব ক্ষিপ্ত হয়েছেন যে সাধারণত পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে হামলা চালালে শত্রুপক্ষ হলেও একটা মিনিমাম সিগন্যাল দেওয়া হয় যে আমরা হামলা করছি। তো তাদেরকে এরকম কোনো রকম না জানিয়েই হামলা করা হয়েছে, যার ফলে ইরাকের প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু তিনি সৌদি আরব সফর বাতিল করেছেন এবং সৌদি আরবের সাথে স্বাভাবিকভাবেই ইরাকের সম্পর্কটা অনেকটা নেমে এসেছে। হ্যাঁ, তো এইটা পরবর্তীতে আচ্ছা, সাবা আন নুমান ওনার নাম, ওই ভদ্রলোক কি শিয়া সম্প্রদায় উনি না? ইরাকের জনসংখ্যার তো আপনি জানেন যে 65 থেকে 70% শিয়া জনসংখ্যা, আর এর বাইরে যে আরব জনগোষ্ঠীটা আছে, আরব আর কুর্দি, ওইটা মিলে হলো বাকি ধরেন 30 বা 35 সুন্নি আর অন্যান্য যে না মানে আপনি ধর্মের সম্প্রদায় 2টা, আর এমনি জাতিগত মানে আপনি ইরাকের নরমালি সব মিলিয়ে 65 থেকে 70 এরকম বলা হয় যে শিয়ার জনসংখ্যা। আর বাকি যে রেস্ট অফ থাকে তার মধ্যে কুর্দিরা আছে, কুর্দিদের সংখ্যা 17%। তো ধরেন 35 থেকে 17 বাদ দিয়ে দেন, থাকলো আর 17। এর মধ্যে আবার আরব আছে, তারপরে ইরাকি খ্রিস্টান আছে, অন্যান্য আছে। তো সত্যিকার অর্থে আপনি যদি সুন্নি ভাগ করেন, কুর্দিরা এই সুন্নির মধ্যে ঢুকে না, তাহলে ইরাকের সুন্নি জনসংখ্যা 5 থেকে 7%। তাহলে কিভাবে ইরাকের শাসন সাদ্দাম করতো? না, তখন তো ওই যে তারা নাস্তিকতার দোহাই দিয়েছিল, আমাদের যেমন সিপিবি টিপিবি এরা, তখন ইরাকের যে বাথ পার্টি তো মোটামুটি নাস্তিক। ইরাক আর জর্ডান, ইরাক আর সিরিয়া, এটা কিন্তু একটা দেশ ছিল। আচ্ছা, 2 দেশেই বাথ পার্টি শাসন করতো। যখন বাথ পার্টির নেতৃত্বে ঝামেলা হলো, তখন তারা দেশ ভাগ করে ফেলে। আচ্ছা, ভাগ করে এক বাথ পার্টির এক অংশ সিরিয়া শাসন করলো, আরেক অংশে যে সাদ্দামের যে মামা ছিল চিফ, সেই মামা থেকে সাদ্দাম আবার ক্ষমতা ক্যারি করে। তো এই ধরনের মানে নাস্তিকতা প্রধান। তো সেইখানে আপনার সব ধর্মেই তো বাটপাট টাইপের লোকজন থাকে, সব জাতিতে। জি জি জি। খোদ ইমাম হোসেনকে যারা আমন্ত্রণ জানিয়ে পরে আবার তার পক্ষ ছেড়ে দিয়েছিল, সেটা তো ইরাকিরাই। হ্যাঁ, আবার এই ইরাকের মধ্যেই এখন ধরেন সেই হযরত আলীর অনুসারী লোকদের সংখ্যা বেশি, কারণ কারবালাটা পড়ছে ইরাকে, হযরত আলীর মাজার ইরাকে। হ্যাঁ, শিয়া সম্প্রদায়ের খুব টপ ক্লারিকদের মাজার কিন্তু ইরাকে। তো যার ফলে এবং জনগণের ভিতরে এটার একটা রিয়েলাইজেশন। আচ্ছা, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে আতিক ভাই, সেটা হচ্ছে এই ইরান কি কখনো চেষ্টা করছিল ইরাককে নেওয়ার? আমি এই অর্থে বলছি কারণ ইরানের বেশিরভাগ আপনার তীর্থস্থান কিন্তু ইরাকে। এটা কি কোনোদিন এক ছিল? সেটা অনেক আগে ছিল, যখন ইসলাম পূর্ব যুগে। আচ্ছা আচ্ছা। যখন আপনার ওই যে পারস্য সাম্রাজ্য ছিল, তখন এগুলো এক ছিল। কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে আবার পারস্য সাম্রাজ্য ভেঙে যায়, পরে ইসলামের আগমন ঘটে। ইসলাম পরবর্তী ইরান আর ইসলাম পূর্ববর্তী ইরান দুইটা ভিন্ন। হ্যাঁ, এটা তো আমি দেখতে পাই। আপনি অতি সাম্প্রতিক কালে যদি ধরেন, আপনি বলতেছেন যে শিয়া মাযহাবের প্রিয় কেন্দ্র, তো আজারবাইজানও কিন্তু শিয়া অধ্যুষিত একটা এলাকা। স্বাধীন আজারবাইজান, যেটা ইরানের একটা আজারবাইজান প্রদেশ আছে, আজারি জাতি। যেমন ইরানের যে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি কিন্তু আজারি জাতির। এই যে ওনার নাম তো মাসুদ। জি জি। আবার ওনার শ্বশুরবাড়ি, উনি কিন্তু বিয়ে করেছেন কুর্দি জাতিতে, ইরানি কুর্দ। তো এগুলো তো একটা জাতির ভিতরে, যেমন আমরা খুলনার লোক দেখা গেছে কুমিল্লায় বিয়ে করতেছে, আবার নোয়াখালীর লোক মুন্সিগঞ্জে বিয়ে করতেছে, এরকম নানান মিক্স, আন্তর্জাতিক মিক্স আর কি। তো সোভিয়েত ইউনিয়ন থেকে যখন আজারবাইজান স্বাধীন হয়, স্বাভাবিকভাবে শিয়া জনগোষ্ঠী, তো তারা একবার এরকম আবেদন করেছিল ইমাম খোমেনি যখন জীবিত অবস্থায়, যে আমরা ইরানের সাথে একীভূত হয়ে যাই। তখন ইমাম খোমেনি বলছেন, না, আপনারা স্বাধীন, আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি, আপনাদের সাথে আমাদের সকল সহমর্মিতা সহযোগিতা থাকবে। ঠিক এরকম মানে ইরান তো ওই এখনকার আমেরিকানদের মতো তো না যে আমার ইচ্ছা হইলো ওই দেশ দখল করে নিলাম।
কিন্তু অলরেডি আপনি ইরাকে দেখেন, ইরাকের জনগণের মধ্যে থেকেই যে প্রতিরোধ যোদ্ধারা আছে তারা ইরানের সাথে সব সহমর্মী, তারা একই ধরনের সংস্কৃতি। তো যার ফলে, এবং আরেকটা নতুন খবর হলো ইরাকের এই যে প্রতিরোধ যোদ্ধারা এই যে মার্কিন হামলার পরে, মার্কিন এবং সৌদি হামলার পরে, এবং এই যে 14 জাতি নিয়ে যে তারা একটা সামরিক জোট বানালো, এর ফলে কিন্তু এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা গতকাল তাদের ব্যালিস্টিক মিসাইলের ঘোষণা দিয়েছে যে আমাদের এই ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 1600+ কিলোমিটার। তার মানে পুরো সৌদি আরবটাই তাদের রেঞ্জের আওতায়। তার মানে সৌদি আরব, আর এইদিকে আপনি সৌদি আরবকে দেখেন, সৌদি আরব কি করেছে, সৌদি আরবের আছে অবারিত টাকা, তার কিন্তু সৈন্যবাহিনী নেই। সে এই যে পাকিস্তান থেকে ইয়েমেনে হামলা করছে, যে আরো কয়েক 7-8-10 বছর যাবৎ হামলা করতেছে, এবং একের পর এক নানান, গত 3 বছর যাবৎ যুদ্ধবিরতি চলছে, এবং যুদ্ধবিরতির মধ্যে ইয়েমেনকে তারা অবরোধ রেখে দিয়েছে। আচ্ছা, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যে নিষেধাজ্ঞা অবরোধ। তো এই অবরোধে থাকার ফলে ইয়েমেনে কিন্তু 70,000-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগেই মারা গেছে, এরপর বিনা চিকিৎসায় প্রচুর মারা যাচ্ছে এই ধরনের। তো এই অবস্থায় হঠাৎ করে আবার ইরাকের উপর সৌদি আরব হামলা করে দিল, বলল কি যে ইরাক থেকে সৌদি তেল ক্ষেত্রে হামলা করেছে। তো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বললো যে আমরা তো হামলা করলে স্বীকার করি, এটা আমরা করিনি, ফলস ফ্ল্যাগ। তো এখন ধরেই নেওয়া যায় যে ইসরায়েলের পক্ষ থেকে এই ফলস ফ্ল্যাগ হামলাটা করাই হয়েছে সৌদিকে দিয়ে এই কাজগুলো করানোর জন্য। তো সৌদি যুবরাজ কিন্তু এখন তার নখরগুলা বের করতেছে। মানে আমরা দেখতে পাই যে সৌদি আরব হলো আসলে সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে আমেরিকার পাশাপাশি। হ্যাঁ, তারা একদিকে বলতেছে ফিলিস্তিনিরা আমাদের ভাই, আবার আরেকদিকে এই ফিলিস্তিনিদের যারা সহযোদ্ধা বা তাদেরকে সহায়তা করে তাদের উপর চড়াও হয়। তার মানেটা কি? আর গরিব মুসলিম কান্ট্রিকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতেছে, বাংলাদেশের মতো দেশগুলোকে। তো এই যে এখন হঠাৎ করে সে করলো কি, যখন সে ইয়েমেনেও এরকম হামলা করলো, ইয়েমেনের যোদ্ধারা তাদের বাবাল মানদে প্রণালী দিয়ে বলে দিল যে এইখান দিয়ে কোনো ধরনের সৌদি জাহাজ, ইসরায়েলি জাহাজ, মার্কিন জাহাজ তারা অ্যালাউ করবে না। এবং একই সাথে তারা তাদের বিরুদ্ধে কিন্তু গত কয়েকদিন যাবৎ একটা প্রচারণা চলছে যে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইরানের মতোই বাবাল মানদেব থেকে তোল আদায় করছে, কিন্তু এই প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে স্পেশালি বিবৃতি দেওয়া হয়েছে, এবং বিবৃতিতে বলা হয়েছে বাবাল মানদেব প্রণালী দিয়ে চলাচলে কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না, এই পথ ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে, তবে তাদের ঘোষিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা সব জাহাজ নিরাপদে প্রণালী দিয়ে অতিক্রম করতে পারবে। তাদের নিষেধাজ্ঞার মধ্যে কারা আছে? সৌদি আরব, ইসরায়েল এবং ইউএসএ। তো এই তিনটি বাদে তারা এরকম চলছে। তো এখন এই যে যেই জিনিসটা আমরা আসছে, এই যে সৌদি আরব করলো কি, সে তো তার সেনাবাহিনীর অবস্থা সে জানেই যে এটা আসলে খুব কার্যকর কিছু না। তো এই জন্য সে করলো কি, সারা পৃথিবী থেকে বলা হয়েছে যে 50+ কান্ট্রিকে ওইখানে সেই সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং সবাই উপস্থিত ছিল, কিন্তু জোটের ব্যাপারে সবাই কথা বলেনি ওইভাবে। রয়টার্সের নিউজে বলা হয়েছে যে 50+ অধিক দেশ, এর মধ্যে কেউ কেউ হয়তো তাদের সাথে থাকবে, কিন্তু কোনো দেশের নাম তারা উল্লেখ করেনি। আল জাজিরার নিউজে এক ধরনের মেবি টাইপের একটা শব্দ, ইংরেজি শব্দ ইউজ করা হয়েছে, আরেকটা শব্দ মানে মেবি না, মানে এরকম, মানে হতে পারে বলে এরকম বাংলাদেশের নামও এরকম থাকতে পারে, 14টা দেশ স্বাক্ষর করেছে পুরো একদম। হ্যাঁ, নিউজটা দেখছি, কোনো দেশের নাম তারা কনফার্ম করেনি, সন্দেহ করছে বাংলাদেশ থাকতে পারে। কিন্তু আমাদের দেশি সংবাদপত্রগুলো সেই আল জাজিরা, রয়টার্সের নিউজে যা নাই, লেখছে যে রয়টার্স এবং আল জাজিরা থেকে আমরা অনুবাদ করতেছি, কিন্তু সেইখানে ওনারা কনফার্ম করে দিয়েছেন রয়টার্স, আল জাজিরা নাকি বলছে বাংলাদেশ আছে। তো বাংলাদেশ সরকারও তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি দেয়নি। কারণ হলো বাংলাদেশ এখন একটা জটিল সমীকরণে, এক হলো সারা পৃথিবীর সাধারণ মানুষ বা সাধারণ মুসলমানরা ইরানের বিরুদ্ধে যে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ, ফিলিস্তিনের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, ইরাকের বিরুদ্ধে, লেবাননের বিরুদ্ধে এবং ইয়েমেনের বিরুদ্ধে, সাধারণ মুসলমানরা এটার পক্ষে, সাধারণ মানুষও অন্য ধর্মের এদের পক্ষে, কারণ এরা নির্যাতিত। এই মুহূর্তে যদি সরকার এর বিরুদ্ধে চলে যায় নানান দোহাই দিয়ে, এখন সরকার একটা দোহাই দিতে পারে যে আমাদের শ্রমশক্তির বাজার, তো সেইখানে শ্রমশক্তির বাজার ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আরো অনেক দেশ আছে। তো এই দেশের মতো এত সস্তা শ্রম তো তুমি পৃথিবীর আর কোথাও পাবা না। ব্যাপারটা এরকম না যে দয়া করে আমাদের দিতেছো, তোমরা আমাদের কাছ থেকে সবচেয়ে কম মূল্যে পাচ্ছ বলেই আমাদের শ্রম দিচ্ছ। তো এই ধরনের নানান সমীকরণে বাংলাদেশ সেখানে যোগ দিল। আর তেল তো আমরা ফ্রি পাই না, যে কোনো দেশ থেকে তেল আমরা কিনতে হয়। তারপরে বাংলাদেশের নিউজ তো এটা অথেন্টিক না ভাই, আমি ওই নিউজটা দেখছি, আপনি যেটা বললেন না, আমার শব্দটা আসতেছে না,
হতে পারে ওরা বলছে। হ্যাঁ হ্যাঁ। তা আমি কিভাবে কনফার্ম হলাম যে এই 14টা দেশের মধ্যে বাংলাদেশ আছে? এখন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো তুলে ধরছে। এটা আরো এখন সময় গেলে আসলে ক্লিয়ার হয়ে হ্যাঁ। আসবে, এটা তো লুকানোর কোনো বিষয় না। আচ্ছা, আর তো এইদিকে ধরেন আপনার যে ইরানের যে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সচিব মোহাম্মদ বাকের জুলকদর, ইনি কিন্তু আরো তাদের বারবারই তো ইরানিরা তাদের অবস্থান পরিষ্কার করে, আবার পরিষ্কার করছে যে মার্কিন নীতির কারণে এবং অন্যান্য প্রণালীও, মানে মার্কিন যে নীতি অবরোধ দিয়ে রাখছে হরমুজকে, এইসব নীতির কারণে এবং শুধু হরমুজ না, পৃথিবীর যত প্রণালী আছে সবগুলো প্রণালীতেই এবং বাকি যে চোক পয়েন্টগুলো এগুলোও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এটা কিন্তু আরেকটা সিগন্যাল, আপনি অলরেডি হরমুজ বন্ধ, বাবাল মানদেব বন্ধ, হ্যাঁ, আরব সাগরে এই দুইটা যখন বন্ধ হয় অটোমেটিক সুয়েজ বন্ধ তৃতীয়, হ্যাঁ, আরো জিব্রাল্টারে একটা প্রণালী আছে আপনি জানেন, আরেকটা আছে এদিকে মালাক্কা প্রণালী, আবার তুরস্কের পাশ দিয়ে আছে বসফরাস প্রণালী, হ্যাঁ, মানে আর 3টা প্রণালী হলো এই আওতার বাইরে। এখন যদি ধরেন আপনি মিশরকে নিয়ে আসছেন এই সৌদি জোটে, তো মিশরের জনগণও কিন্তু ব্যাপক ফিলিস্তিনপন্থী এবং তারা কিন্তু এগুলা নেগেটিভ ভাবে নিচ্ছে এবং মিশর কিন্তু বিশাল দেশ। তো সেই দেশে যদি বিদ্রোহ হয়ে যায় তাহলে কিন্তু সিনাই টিনাই ওই দিকের লোকজন কিন্তু অলরেডি আপনার ওই যে সুয়েজটা বন্ধ করে দেবে এবং সেইটার প্রভাব পড়বে তুরস্কে, বসফরাসে। আর আপনার এইদিকে যে আপনার জিব্রাল্টার নিয়ে অলরেডি আপনি দেখেন যে স্পেনে গতকাল জিব্রাল্টার এই পারে একটা শহর আফ্রিকায়, সেটা স্পেনের দখলে, সেইখানে 50-60 হাজার মরক্কো থেকে প্রবেশকারী ঢুকে গেছে। তো এগুলাও কিন্তু এখানে অস্থিতিশীলতার লক্ষণ এবং মার্কিনরা ইইউ জোটে স্পেন যেহেতু তাদের বিরোধিতা করছে, এই কারণে স্পেনকে একটু সাহায্য করতে চায়। ইটালি অলরেডি এই ধরনের কথা বলেছে যে স্পেনকে ইইউ থেকে আউট করে দাও। তো আপনি যদি এগুলা আউট করেন তখন তো ওই জিব্রাল্টার প্রণালীও বন্ধ হয়ে যাবে তখন। তারপরে এদিকে শুধু বাকি থাকে মালাক্কা, যেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই জায়গাটায়। তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও কিন্তু মুসলিম রাষ্ট্র, আপনাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এখানে একটা মজার কথা আপনি জানেন, এখানে কিন্তু ইরান তার ডাক ফিল্টারের মাধ্যমে চীনের কাছে তেল বিক্রি করতেছে এই মালাক্কা থেকে। হ্যাঁ হ্যাঁ, তো মালাক্কা চীনেরও নিয়ন্ত্রণে। তো এই এলাকা যদি চীন বলে দেয় যে অন্য দেশে জাহাজ আমরা ঢুকতে দিব না, তখন কি হবে? বিশ্ব বাণিজ্য পুরো জিরো হয়ে যাবে। যে শেখরা হাতের মধ্যে গ্যালনের তেল নিয়ে হাইটা তেল দিয়ে যাবে, বুঝছেন? এছাড়া কোনো উপায় নাই। একটু আমেরিকার ঐতিহ্য 35 নিয়ে একটু কথা বলেন, এটা খেলা হয়ে গেছে ইদানিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এর মধ্যে মানে ট্রাম্প সেদিন সংবাদ সম্মেলনে বলতেছে পরশুদিন যে ইরানের আসলে খুব দুর্বল হয়ে গেছে, তাদের নৌবাহিনী নাই, বিমান বাহিনী নাই, হ্যাঁ, স্থলবাহিনীও খুব হুমকির মুখে, তবে দেশটি খুব সাহসী, আমরা চেষ্টা করছি তাদেরকে দমন করার জন্য। হ্যাঁ, তো এটা হাস্যকর, মার্কিনীরা তো তারা ভালোভাবেই বুঝছে। আর ক্যালিফোর্নিয়া F-35 যুদ্ধবিমান, মার্কিন F-35 আপনি তো জানেনই, সেদিন জর্ডানের ঘাঁটিতে ইরান হামলা করে 3টাকে নাই করে দিয়েছে আর 3টারে আধা ধ্বংস করছে, অকেজো। এবং এই তো গেল একদম জাস্ট গত 3 দিন আগে। এর মধ্যে প্রথম যেদিন তারা ইরানে আকাশ হামলা করেছিল ওই দিনও কিন্তু F-35 পড়ে গিয়েছিল। তারপরে আপনার ইরাক এবং ইরাকের যে ইরাকে না সম্ভবত ওই যে বাহরাইনে এবং কাতারের ঘাঁটিতে, সৌদি ঘাঁটিতেও ইরানি হামলায় ওইখানেও বেশ কিছু F-35 বিভিন্ন ভেরিয়েন্টের থাকে, তো এগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো আমেরিকানরা তো স্বীকার করে না। আমেরিকানরা অফিসিয়ালি স্বীকার করছে তাদের $8 বিলিয়ন মতো এই যুদ্ধে এই পর্যন্ত ক্ষয় হয়েছে, কিন্তু আনঅফিসিয়াল যে মার্কিন যে সংবাদ মাধ্যমগুলো তারা বলতেছে 36 থেকে 38 বিলিয়ন ডলার আমেরিকার এই পর্যন্ত ক্ষতি হয়েছে। তো আমেরিকা এই ক্ষয়ক্ষতিগুলো তো প্রকাশ্যে স্বীকার করবে না। আবার আমেরিকান সিস্টেম এরকম যে একদিকে একটারে স্বীকার করা অফিসিয়ালি সরকারিভাবে, আবার ভিতর দিয়ে সেই খবরটাও ছেড়ে দেয় যাতে জনগণ কখনো ভবিষ্যতে দাবি করতে না পারে যে আমরা কোনো নিউজ পাই নাই। হ্যাঁ, তো এখন এই মার্কিন F-35টা একটা কুফা বিমান হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, সে যেটারে দাবি করছিল পঞ্চম প্রজন্মের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টিলথ বিমান, এটারে কেউ ধরতে পারে না, চোখ করতে পারে না। তো সেই বিমান যখন, এবং ওই আমেরিকার আকাশে যে গতকাল সম্ভবত নাকি ক্যালিফোর্নিয়ার আকাশে ওই মেরিন কর্পসের একটি F-35B সেটা ধ্বংস হয়েছে। আরো গত 2-3 মাসের মধ্যে এরকম আমেরিকান F-35 আরো 1 বা 2টা ধ্বংস হয়েছে নিজের দেশে। তার মানে হলো কি, এই বিমানটাকে ওরা যতটাই প্রযুক্তিগত উন্নত করা হয়েছিল সেই, হ্যাঁ, এটা আসলে ভুয়া। এবং প্রমাণ হলো যে মার্কিন প্রযুক্তি আসলে খুব একটা নির্ভরযোগ্য, খুব কস্টলি কিন্তু নির্ভরযোগ্য কিন্তু, এবং এই এক একটা F-35 কিন্তু ভয়াবহ দামি। এটাকে আকাশে উড়ানের জন্য, মানে এটাকে ফ্লাই করার আগেও, মানে অন্য জেট বিমান যেইভাবে খুব দ্রুত এক ধাক্কা দিয়ে কোনোভাবে ফ্লাই করা
উঠে যায়। কিন্তু এইটারে কিন্তু ফ্লাই করার আগেও আধা ঘন্টা 1 ঘন্টা নানান প্রসেস করতে হয়। হ্যাঁ, তো এইগুলো কিন্তু খুব জটিল একটা বিষয়। আচ্ছা আতিফ ভাই, আজকে অনেক দীর্ঘ হয়ে গেছে আলোচনা। আপনার না, কাছে দুইটা বিষয় জানতে চাই। একটা হচ্ছে আপনার ওই যে 8টা সৌদি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তন বাধ্য করলো ইয়েমেন, এর একটা বলবেন। আরেকটা হচ্ছে ফিলিস্তিনি নিরস্ত্রীকরণ। হ্যাঁ, ওইটা। আর প্লাস হচ্ছে ওই যে মোদির একটা স্টেটমেন্ট, মোদিকে যে গালাগালি করছে। প্রথমত হলো যে যেটা আমরা বলছি যে বাবাল মাদ্দেব প্রণালী দিয়ে ইয়েমেনিরা তো বলেই দিছে এখানে কোনো সৌদি জাহাজ যাবে না। তো সাধারণত ইয়েমেনের যে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি উনি ঘোষণা করেছেন যে সৌদি আরবের বিরুদ্ধে আমাদের অবরোধ অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে কোনো সৌদি জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করা হবে, অন্য কোনো দেশের মানে এর বাইরে ইসরায়েল আর আমেরিকা আছে, মানে অন্য কোনো দেশের ইউরোপিয়ান বা আফ্রিকান বা দক্ষিণ আমেরিকান বা এশিয়ান ওগুলো লক্ষ্যবস্তু করা হবে না। তো অলরেডি তারা এরকম সিগন্যাল দিয়ে সৌদি যে তেলবাহী জাহাজগুলো যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে 3-4 বার সিগন্যাল দিয়ে পরে হামলা করছে, যার ফলে 8টি সৌদি তেলবাহী জাহাজ দিক পরিবর্তন করে চলে গেছে। এটা হলো এক, তার মানে সৌদির জন্য ওই রাস্তাটাও এখন বন্ধ। তার মানে সৌদির হয়তো ক্যাশ টাকা আছে, এটা ভাঙ্গে অনেকদিন খাইতে পারবে, কিন্তু জাহাজে করে মুভমেন্ট করতে পারবে না। ক্যাশ টাকা কেমনে খাবে, কারণ এই টাকা তো রাখছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকে। সেটা যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলবে যে আমি বেশি দামে শাকসবজি কিনবো, চাল কিনবো, এটা ওইখান থেকে আমেরিকানরা মাঝখান দিয়ে ওই টাকাটা খাইয়ে দিবে। 1-2 আর এইদিকে আপনার এটা তো জানেন যে সৌদি ফিলিস্তিনি নিরস্ত্রীকরণ চুক্তি একটা নিয়ে ট্রাম্প নানান জন আলোচনা করছে। সৌদি আরব যথারীতি ইসরায়েলের পক্ষে গিয়ে এটাকে স্বাগত জানিয়েছে এবং মিশর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এইসব উদ্যোগকে তারা অংশীবাদ জানিয়েছে এবং বলছে এই চুক্তি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করবে যা ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের নিশ্চয়তা দিবে এবং বলতেছে এর ফলে ফিলিস্তিনিরা সব অস্ত্র সমর্পণ করবে। কিন্তু ফিলিস্তিনি যে ওই অঞ্চলের যে প্রতিরোধ সংগঠন মিশর সীমান্তবর্তী, তারা কিন্তু মিডিয়ার বলছে যে মিডিয়ার খবরে বিভ্রান্ত হবেন না, এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা মিলিয়ে মার্কিনেরা বলছে। তাদের কথাগুলো তারা বলছে তাদের বিবৃতিতে যে তখনই আমরা এদের সাথে চুক্তিতে যাব যখন পুরো যুদ্ধের অবসান এবং তারা আমাদের প্রতি ইঞ্চি জায়গা থেকে চলে যাবে। রাইট, এইটা হলো প্রথম পার্ট। এইটা ছাইরা যাওয়ার পর আমরা দেখলাম যে প্রথম পর্ব ঠিক হয়েছে, এই প্রথম ধাপ সম্পন্ন হবে, এরপরে আসবে পুনর্গঠন এবং ওই যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের। যদি এইটা হয় তাইলে ওইটা হবে। তারপরে হলো এই অঞ্চল থেকে ফিলিস্তিনিদের মধ্যেও কিন্তু কিছু দালাল আছে, তারা ইসরায়েলি মিলিশিয়া হিসেবে কাজ করে, তাদেরকে নির্মূল করতে হবে। এই গেল 3টা। এরপরে আসবে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা এবং যতদিন দখলদারিত্ব ততদিন প্রতিরোধ। সুতরাং এগুলো হলো আরেকটা ক্লজ দিয়েছিল তারা সর্বশেষ, সেটা হচ্ছে অস্ত্রের তালিকা এবং অস্ত্র তারা ইসরায়েলের কাছে দেবে না, এটা সরকারের কাছে থাকবে। এবং আপনি জানেন যে ফিলিস্তিনি সরকার আবার নির্বাচন ঘোষণা করেছে, তাহলে তো এদের সমর্থিত এটা সরকার এসে পড়বে। তারপর একটু মোদির ব্যাপারে আমি আলোক করি। আপনি জানেন যে যন্তর মন্তরে গালাগালি করছিল দ্বিতীয় পর্যায়ের আন্দোলনে, পরে যেটা থামলো, এটা মোদি আবার প্রকাশ্যে আসলে ভারতের যে ছাত্র আন্দোলন এইটা এখনো মনে হয় না শেষ হয়েছে। আপাতত এই মন্ত্রীর যে পদত্যাগ হয়েছে, কিন্তু অন্য যে তাদের আরো 2 দাবি ছিল ছাত্রদের উপর থেকে সারা ভারতের মামলা প্রত্যাহার এবং কোন নির্যাতন হেনস্থা করা হচ্ছে, যারা মারা গেছে মানে নিজেদেরকে শেষ করে দিয়েছে তাদের মিনিমাম 1 কোটি রুপি ক্ষতিপূরণ এরকম, তো ওগুলো কিন্তু মানেনি, যার ফলে এটা কিন্তু ছাই চাপা আগুন রয়ে গেল, যে কোনো সময় আবার। এবং এর মধ্যে আপনি খেয়াল করবেন যে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরাও কিন্তু দিল্লি থেকে মার্চ করছে, মানে ওটা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির যে একটা ব্যাড ইফেক্ট। দিল্লি কিন্তু এর মধ্যে খুবই প্রবলেমের মধ্যে আছে এবং শিক্ষার্থীরা, মোদি বলছে যে শিক্ষার্থীরা তাকে যে গালাগালি করেছিল, যেমন আমাদের দেশেও আমরা দেখি যে মাঝে মাঝে ছাত্র আন্দোলন যারা করে তারা সরকারকে, সারা পৃথিবীতে এটাই নিয়ম যে সরকারকে গালাগালি করে। তো মোদি বলছে আমারে গালি দিয়েছিল, আমি তাদের শাস্তি না দিয়ে সঠিক পথ দেখানোর জন্য সমাজের প্রতি আহ্বান জানিয়েছি এবং তাদের মাফ করে দিয়েছি। এটা হলো ইন্ডিয়া টুডে আর কি এই ধরনের খবর দিয়েছে। তো যন্তর মন্তরের এই বিক্ষোভে তাকে এবং তারপর এত মাকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিল। তিনি বলছেন যে এতে আমি গভীরভাবে ব্যথিত হলেও তরুণদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। হ্যাঁ, এগুলো বলছেন। তো এগুলো আসলে পজিটিভ কথা, একজন রাষ্ট্রপ্রধান এটা বলবে, এটাই স্বাভাবিক। আর রাজনৈতিক গেইন নেওয়া, কিন্তু উনি তো বলে এক কথা কার্যক্রম করে ট্রাম্পের মতোই, যেহেতু ট্রাম্পের তারা মাদার এন্ড ফাদার, হ্যাঁ নেতানিয়াহুর মতো, নেতানিয়াহুর মতো ফাদার এন্ড মাদার। মোদি যে কি জিনিস আমরা গুজরাটে দেখেছি যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আর ঘটনাটা আমরা বললাম না। ধন্যবাদ আতিক ভাই, আপনি খুব সুন্দর করে প্রতিটা বিষয়, যদিও আজকে অনুষ্ঠানটা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন এবং আপডেট হয়েছেন। তারপরেও যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো কিছু সংযোজন করতে চান আমাদের অবশ্যই বলবেন।
পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আপনারা লিখে পাঠান। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যেটা আমরা সব সময় বলি, এই যে আপনারা যদি আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা জানতে চান, আমাদেরকে মেইল করেন বা কমেন্ট সেকশনে লিখলে আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি।